এখন পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প আগুপিছু। বউ পালিয়ে যাওয়াটা কোনো পুরুষের পক্ষেই গৌরবজনক ব্যাপার নয়। তাই নিতাই ওরফে নিত্যানন্দ কদিন হলো কাঁচুমাচু মুখ করে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে মুখটাই যে একটু শোকতাপের পাউডার মেখে রাখতে হয় সেটা তাকে পই পই করে বুঝিয়েছে নিতাইয়ের বোন ফুলু। নিতাইয়ের মতো ফুলু বোকার হদ্দ নয়। কারবারি মহাজন এবং ফুর্তিবাজ লারেল আপ্পা মার্কা নিজের স্বামীকে ওই মোটাসোটা শরীরটা নিয়েও তো বগল দাবা করে রেখেছে। বুদ্ধি না হলে কি পারত? এতদিনে আরও গোটা তিনেক না বিয়ে করা সতীন জুটে যেত ঠিকই। শেফালি, মন্দা আর গিরি তিনটে জাহাবাজ মেয়ে ছেলেকে তো শেষ অবধি তাড়িয়ে ছেড়েছে। মনোরঞ্জন অর্থাৎ নিতাইয়ের ভগ্নিপত এখন ফুলুর পোষা বেড়াল। একটু আধটু নেশা করে বটে, তাও ঘরে বসে। তাতে ফুলুর সংসারে শান্তি বিরাজ করছে বটে, কিন্তু নিতাইয়ের সুবিধে হয়নি। পয়সাওয়ালা ভগ্নিপতের ঘাড় ভেঙে বিনিমাগনা যে ফুর্তি টুর্তি করতো তা এখন বন্ধ। ফলে সন্ধ্যের পর নিতাইয়ের এখন নিত্যি হাইয়ের পর হাই তোলা আর মোড়া ভাঙা। বউ পালিয়ে গেছে টের পেয়ে ভোরবেলা মা চিল চেঁচানি শুরু করেছিল বটে, কিন্তু সত্যি কথা বলতে কি নিতাইয়ের খারাপ লাগেনি। ঘুম ভেঙে উঠে সে যখন প্রথম হতভম্ব ভাবটা কাটিয়ে উঠল তখনই ভারী আহ্লাদ হয়েছিল তার বউয়ের নাম পিউ। ভারী মিঠে নাম। অবশ্য নামের মিষ্টত্বটুকু গলার আওয়াজে আর জিভের ধারে কবেই উবে গিয়েছিল। তা পিউ একখানা চিঠি গুঁজে রেখে গিয়েছিল দরজার কড়ায়। তাতে লেখা, শ্রীচরণেষু আমি চিরতরে চলিয়া গেলাম। সত্যিই তারে বাপু, তোমার মতো অমানুষের ঘর আর করিব না। না, এ কথাটা না মেনে উপায় নেই, একেবারে হক কথা। আমাকে খুঁজিয়ে লাভ হইবে না। কে খুঁজতে যাচ্ছে বাবা? আমাকে তেমন শর্মা পাওনি। বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করিলে গবাই তোমার ঘাড় ভাঙিয়া দিবে। ও, গবাইয়ের সঙ্গে গেছে তাহলে। ভালো ভালো, গবাইয়ের দোহাত্তা রোজগার, সন্ডাগুন্ডা লোক, তাকে ঘাঁটাতে যাচ্ছে কে? শাশুড়ি ডাইনি আমার নথ বাঁধা রাখিয়া সুধীর শেখরার কাছে 50 টাকা লইয়াছিল। আমি 7 দিনের মধ্যে নথ ফেরত চাই। টাকা কি গাছে ফলে রে বাগি, নথ দিতে গেলি কেন? ইত্যাদি আরও সব কথা আছে। তারা যে কত খারাপ, কত নির্যাতন করেছে সেই সব পুরনো কাসুন্দি, তাতে ঝাঁঝ নেই তেমন। চিঠিটা ভোরবেলা মায়ের হাতেই ধরা পড়েছিল। তারপর চেঁচামেচি, সারা পাড়া মাত করে মা কেবল বলছিল, কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি। নিতাই হাসি হাসি মুখেই মাকে একটা ধমক দিয়ে বলল, হ্যাঁ, অমন চেঁচাতে আছে, এতে চারদিকে ঢিঢি পড়ে যাবে। মুখে কুলুপ দিয়ে বসে থাকো, যা হয়েছে হয়েছে। তারপর খুশি মনে নিতাই গেল নবর দোকানে চা খেতে। মনটা দিব্যি হালকা লাগছে, বুকটা ফুরফুর করছে, ফিচিক ফিচিক হাসি লিক করছে ঠোঁটে। তার মেজাজ দেখে নব অবধি বলে ফেলল, কি গো নিতাইদা, কাল রাতে ফ্লাসের বোর্ডে দাও মেরেছ নাকি? ফুলু পাশের পাড়ায় থাকে, খবর পেয়ে রিকশায় চেপে এসে হাজির। এই বড় বড় চোখ, কি হয়েছে কি হয়েছে বলে বাড়ি গরম করে তুলল। তারপর তাকে নিয়ে পড়ল ফুলু। হ্যাঁ রে দাদা, তোর আক্কেলটা কি বল দেখি? তোর মুখে যে হাসি ধরছে না। যার বউ পালিয়ে যায় সে অমন দাঁত কেলিয়ে বেড়ালে লোকে ভাববে কি বল দেখিনি? একে তো গুণের শেষ নেই, তার উপর এই কেলেঙ্কারি। এখন ডগমগ হয়ে ঘুরে বেড়ালে যে লোকে গায়ে থুতু দেবে। নিতাই ফুলুকে জমের মতো ডরায়, কারণ সে জানে ফুলু জাহাবাজ মেয়ে। তার হাঁকেটাকে সবাই কেঁচো হয়ে থাকে। পারতপক্ষে সে ফুলুর মুখোমুখি হয় না। ধমক খেয়ে মিনমিন করে হাসল। হাসলাম কোথায়, মনে দুঃখই তো হচ্ছে। তবে কিনা দুঃখেও তো লোকে হাসে। সে তোর মতো আহম্মকেরা হাসে। 2 দিন দাড়ি কামাসনি বুঝি? আরও 2-4 দিন আর খেউড়ি হয়ে দরকার নেই।
রুখুসুকু ভাবটা থাকাই ভালো। আর বোকার মতো লোকের কাছে পেটের কথা খোলসা করতে বসিস না, যেন গম্ভীর হয়ে থাকবি। বউ যদি থানা পুলিশ করে তাহলে মুশকিল আছে। আজকাল 498 নাকি যেন একটা মাথামুন্ডু ধারা হয়েছে। খান্ডার বউরা থানায় গিয়ে শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাতার সবাইকে জেলে পুড়ছে। আমাদের বুড়ো উকিল বৃন্দাবন খুড়োর কাছে একবার গিয়ে বুদ্ধি পরামর্শ নিয়ে আসিস। ইঁটে বেঁধে কাজ করা ভালো। এ বড় ঝঞ্ঝাটের ব্যাপার হলো নিতাইয়ের। পালালো বউ, তাকে কিনা উকিল বাড়ি ছুটতে হবে, কে জানে বাবা। তবে ফুলুর তারাই যেতে হয়েছিল বটে নিতাইকে। বৃন্দাবন খুড়োর চেহারাটা শুকনো, লম্বা নাক, তোবড়ানো গাল, জুলজুলে বিষয়ী চোখ। বৃন্দাবন খুড়োর মুখে জীবনে কেউ হাসি দেখেনি। মামলা মোকদ্দমার বাইরে একটা বিষয়েই বৃন্দাবন কথা কয়, তা হলো তার পুরনো আমাশা। আমাশা নিয়ে কথা কইতে বড় ভালোবাসে বেন্দা উকিল, আর আমাশার তত্ত্ব জানেও মেলা। তাকে দেখে মোটেই খুশি হলো না বেন্দা উকিল। গোমরা মুখে নিজের হাতের নখ নিরীক্ষণ করতে করতে ঘর ঘরে গলায় জিজ্ঞাসা করলো, বিয়ে হয়েছিল কবে? আগে বিয়ের কথা ছাড়ান দেন খুড়ো, ও কি আর বিয়ে? বলো কি হে, বিয়েই হয়নি নাকি? সে তেমন কিছু নয়, গোঘাটের মেলায় দেখা, বার কয়েক চোখাচোখি হলো, তা আমি একবারই জিজ্ঞেস করলুম কোথা থেকে আসা হচ্ছে, কি বৃত্তান্ত। দেখলাম দুঃখী মেয়ে, মা বাপ নেই, কাকার সংসারে দাসী বৃত্তি করে আছে। আমার আবার বড্ড নরম মন কি না, তাই সঙ্গে করে নিয়ে এসে বাড়িতে তুলি। সেই থেকেই একসঙ্গে থাকা। মা একবার বিয়ের কথা তুলেছিল, বাবাকে তো জানেন, ওয়ান পাইস ফাদার মাদার। বাবা খেকিয়ে উঠে বলল, কি বিয়ে কিসের? হ্যাঁ, বিয়ে কিসের? শাঁখা সিঁদুর পরিয়ে রাখো, ওতেই হবে। তো তাই হলো। এই হচ্ছে বৃত্তান্ত। তাহলে তো নাবালিকা হরণের কেস। তা হরণ বলেন হরণ, বরণ বলেন বরণ, তবে স্বামী স্ত্রীর মতোই ছিলাম। তা বললে তো হবে না বাপু। বইয়ের বয়স কত? 20 হবে বোধহয়, জিজ্ঞেস করা হয়নি। হিন্দুর মেয়ে, কে খোঁজ করেছে বলুন? তবে কাকার নাম বলেছিল দুঃখহরণ মণ্ডল। সেটা আসল কি না খোঁজ করে দেখেছ? না মশাই, কে অত ঝঞ্ঝাট করে। ঘটনা কদিনের? বছর 2 হবে। ছেলে পুলে? আগে না, হয়নি কিছু। পুলিশকে জানিয়েছ? আগে না, সামান্য ব্যাপার, আর তাদের টানাটানি করিনি। কি হবে বলুন, পুলিশের তো কত গুরুতর কাজ থাকে। সামান্য ব্যাপার কি হে, 498 করলে যে কোমরে দড়ি পড়বে। কিন্তু খুড়ো, আমি করলামটা কি? সেই মাগি তো আমাকে কাঁচকলা দেখিয়ে পগার পার হলো। তা বললে তো হবে না, আইন হচ্ছে আইন। বিয়ের কেউ সাক্ষীটা কে আছে? তাই বা থাকবে কেমন করে, অনুষ্ঠানই তো হয়নি বলছো। যে আগে, কিন্তু তুমি বললে তো হবে না। তোমার বউটি যদি বলে যে হ্যাঁ 7 পাক হয়েছিল, তাহলেই তুমি প্যাঁচে পড়বে। তাহলে কি কদিনের জন্য হাওয়া হয়ে যাব খুড়োমশাই? তা কেন? হাওয়া হলে যে হুলিয়ে বেরোবে, ফেরারি বলে দেখে রাখবে। তাহলে 50টা টাকা রেখে যাও, দেখছি ভেবে কি করা যায়। খুড়োমশাই, টাকাটা খাতায় লিখে রাখুন, বরং টিপছাপ দিয়ে যাচ্ছি, কদিন পরেই দিয়ে যাব। ওরে বাপু, এসব ধার বাকিতে হয় না। ফেলো করি মাখো তেল, ধার কর্য করে আনোগে যাও। 50 টাকায় আমি কার সঙ্গে কথাই কই না। মনোর বউ বলেছিল বলে, নইলে হাড় হাবাতেদের কেস আমি ছুঁই নাকি? তাহলে ও বেলা দিয়ে যাবক্ষণ। উকিল যে তাকে খেলাবে, এটা বোঝার মতো বুদ্ধি নিতাইয়ের আছে। বৃন্দাবন উকিলের পসার টসার নেই। প্রথম বউ গত হওয়ার পর বুড়ো বয়সে দ্বিতীয়বার বিয়ে বসতে গিয়ে নফরগঞ্জে গাঁয়ের লোকের হাতে হেনস্থা হয়ে ফিরেছিল। বাবা, সব খবর নিতাই রাখে। এখন টাকার খাঁই হয়েছে খুব। তা হবে নাই বা কেন? পালপাড়ার লক্ষ্মী ভামনিকে বুঝতে হচ্ছে যে ঝামেলা যে একটা পাকিয়ে উঠেছে, তা বুঝতে পারছিল নিতাই। মেয়ে ছেলেটা দুর্মুখ ছিল বটে, কিন্তু পালিয়ে যাওয়ার পর সে যেন নাগিনী হয়ে উঠেছে। ব্যাপারটা তাই ভালো করে বুঝে উঠতে পারছিল না নিতাই, এই গোলমালটা কোথায়। দোষঘাট তো তার নয়, বউয়ের। তবে তার বিপদ হচ্ছে কেন?
একটু বেলার দিকে পাড়াপড়শি ভেঙে পড়ল বাড়িতে। মেলা মেয়ে ছেলে, কাচ্চা বাচ্চা আর প্রবীণ মানুষ, সবাই কথা কইছে। অনেকেই নাকি আগে থেকেই বুঝেছিল এরকম ধারা হবে। কি করে বুঝেছিল কে জানে, তবে গাঁগঞ্জে এরকম কিছু ঘটলে লোকে যাত্রা থিয়েটার দেখার মতো আনন্দ পায়। বাড়িতে এত বেলা অবধি হাঁড়ি চড়েনি, অরন্ধনী বা হবে বুঝি আজ। চেঁচামেচি করে মায়ের গলা ভেঙেছে। নিতাইয়ের বুড়ো বাপ অকারণে কাকে তর পাচ্ছে কে জানে। এত ভেজর ভেজর ভালো লাগছে না নিতাইয়ের। বন্ধুবান্ধবরাও ইদানিং তাকে একটু এড়িয়ে চলে। যার ট্যাঁকে পয়সা নেই তার সঙ্গে ভাব রাখার বিপদ আছে। ধার কর্জ চায়, টাকা নিয়ে শোধ দেয় না, অন্যের পয়সায় চা বিস্কুট সাঁটাতে চেষ্টা করে বা মদ খায়। তবে বউ চলে যাওয়ায় একটু খাতির হয়েছে নিতাইয়ের। সন্ধেবেলা বিভু এসে ডেকে নিয়ে গেল। কালুদাসের দোকানে মদের ঠেক, ইয়ার বন্ধু জমেছে মেলা। সবাই বৃত্তান্ত জানতে চায়। গেলাসও এগিয়ে দিল, সঙ্গে ছোলা ভেজানো, পেঁয়াজ কুচি, লঙ্কা আর ডালের বড়া। দুপুরে খাওয়া জোটেনি বলে খালি পেটে লঙ্কা আর ধেনো দুটোই এমন নাচানাচি শুরু করলো যে দ্বিতীয় চুমুকটা আর দিতেই পারল না নিতাই। ওয়াক তুলে গেলাস ঠেলে সরিয়ে রাখল। বিভু বলল, আহা, আজ ওর মনটা ভালো নেই রে, অমিতেও অরুচি হচ্ছে। তা হচ্ছে বটে নিতাইয়ের, শরীরটাই জুত হচ্ছে না। বন্ধুদের প্রশ্নের জবাবে শুধু উদাস গলায় বলতে পারল, কেন গেল, কোথায় গেল জানতে চেয়েও না ভাই, ওসব আমি মোটেই জানি না। ঘুম ভেঙে উঠে দেখি পাখি উড়ে গেছে। এ কার সঙ্গে গেল বলো তো? গবাইয়ের নাম তো করেছে চিঠিতে। দূর দূর, গবাই তো সারা সকাল কাঠচেরাই কলে বসে আছে, হরিপদর দোকানের কন্ট্রাক্ট পেয়েছে। তার কি এখন না খাওয়ার সময় আছে? পরের বউ নিয়ে পালালে অন্তত গা ঢাকা তো দেবে। আর তার বাড়ি তো মাধবের বাড়ির পাশে। বল না রে মাধু। মাধু মাথা নেড়ে বলল, না হে বাপু, গবাই যত গুন্ডাই হোক বাপকে বাঘের মতো ডরায়। ও বাড়িতে ওসব জিনিসের সুবিধে নেই। নিতাই ভাই অবাক হলো। তাহলে গেল কার সঙ্গে, কোথায়? বাপের বাড়িতে তো সুবিধা হবে না, সেখানে গেলে ঝাঁটার বাড়ি জুটবে। নিতাই মদটা খেল না, খাবারটাও না, উঠে পড়ল। তার একটু লম্বা হয়ে শোয়া দরকার, কিন্তু সন্ধেবেলা তার বাড়িতে শোয়ার সুবিধে নেই। মেলা চেঁচামেচি সেখানে। উঠোনের ওধারে তার দুই ভাইয়ের সংসার, তাদের মেলা কাচ্চা বাচ্চা। নিতাই বহুদিন বাদে বাজারের পাশে তার বন্ধ দোকান ঘরটা খুলল। কাঠমিস্ত্রির কাজে তাদের বংশগত রোজগার, তবে ও সব তার পোষায় না বলে প্রথমে কিছুদিন চেষ্টা করার পর হাল ছেড়ে দোকানে তালা দিয়ে ফেলে রেখেছিল। বিক্রি করে দিত, ভালো দাম উঠল না বলে বেচেনি। ভিতরে ঝুলে ঝুলাক্কার, সাপখোপ থাকতে পারে, ইঁদুর আরশোলা ছুঁচোদের তো পোয়া 12। অন্ধকারে ভিতরে ঢুকতে সাহস হলো না তার। বগলাপতির দোকান থেকে একটা টেমি ধার করে নিয়ে এলো। ভিতরে ভারী শ্রীহীন অবস্থা। রাঁধা চালানো খুঁটি দুটো আছে, আর কাঠটা নেই। একধারে তক্তপোষের উপর কিছু পুরনো কাঠ পড়ে আছে এখনও। যন্ত্রপাতির থলেটা অবশ্য সে নিয়ে গিয়েছিল নিজের বাড়িতে। তক্তপোষটা একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে শুয়ে পড়ল নিতাই। শরীর ভালো নেই, পেটটায় গোঁতলান দিচ্ছে। কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল করেনি। মাঝ রাতে ঘুম ভাঙল। উঠে কিছুক্ষণ বুঝতে পারল না সে কোথায়। রাত কটা বাজে তাও ঠাউর হলো না। মশাই খুবলে নিয়েছে গা, কি চুলকানি রে বাবা। বুড়বকের মতো কিছুক্ষণ বসে রইল সে। বাড়ির লোক ভাবছে কোথাও মাতাল হয়ে পড়ে আছে, প্রায়ই তো থাকে। বেরিয়ে এসে কচুবনের ধারে পেচ্ছাপ করল নিতাই। তারপর দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে হাই তুলল। আকাশে বেশ চাঁদ উঠেছে আজ, কুয়াশাও আছে। শরৎকাল শেষ হয়ে আসছে, একটু একটু ঠান্ডা লাগছে এখন। দোকানটা কোনো কালেই তেমন চলতো না। খদ্দের নেই বলে জলচৌকি, পিঁড়ি, ঠাকুরের সিংহাসন বা তক্তপোষ তৈরি করতো নিতাই। সস্তার জিনিস, মাঝে মধ্যে এক আধটা ভালো জিনিসের অর্ডারও পেয়েছে, কিন্তু সময় মতো সাপ্লাই দিতে পারতো না বলে ক্রমে ক্রমে ব্যবসা লাটে উঠেছিল। সামন্ত বাড়িতে তার নিজের হাতে তৈরি একখানা আলমারি আছে,
আজও লোকে তার প্রশংসা করে বলে শুনেছে সে। সময়টা মনে হচ্ছে ভোরের দিকেই। তেজেন চৌকিদারের লাঠির আওয়াজ শোনা যাচ্ছে না। বহু দূরে একটা কীর্তনের দল বেরিয়ে পড়েছে বলে মনে হয়। খোল করতালের আওয়াজ আসছে। টিউবওয়েল এখন ফাঁকা। গিয়ে চোখে মুখে ঠান্ডা জল থাবড়ালো সে। কাল সারা দিনটাই উপোস গেছে একরকম। শরীরটা হালকা আর দুবলা লাগছে। আজলা ভরে পেট পুড়ে জল খেলো সে। হ্যাঁ, এবার বেশ একটু ভালো বোধ হচ্ছে। পিউ পালিয়ে যাওয়ায় যে আনন্দটা হচ্ছিল কাল, আজ আর সেটা কেন যেন হচ্ছে না। গোটা ঘটনাটা কামড় দিয়ে ধরে আছে কোথাও। বাড়িমুখো রওনা হতে গিয়েও হলো না নিতাই। এত ভোরে গিয়ে লাভ নেই। মা এখন সারা বাড়িতে গোবর ছড়া দিচ্ছে। বাবা স্তব স্তুতি করছে। চায়ের জল চাপবে রোদ ওঠার পর। দোকান ঘরে গিয়ে ফের একটু শুলো নিতাই। ঘুম আর আসবে না। পেটে কিছু থাকলে ঘুমটা হয় বটে। খানিক এপাশ ওপাশ করে লোকজনের সারা শব্দ কানে আসতে লাগলো। পাঁচুর চায়ের দোকানে আঁচ পড়েছে, ধোঁয়ার গন্ধ আসছে। সে উঠে পড়ল। জন্মে লেরো বিস্কুট খায় না সে। আজ 5 খানা খেলো, সঙ্গে 2 কাপ চা। চা খেতে খেতেই বলল, ওরে পাঁচু, তোর বেঞ্চখানার তো অবস্থা সঙ্গীন দেখছি। কবে পায়া ভেঙে পড়ে গিয়ে লোকের চোট হবে। পাঁচু খেঁকিয়ে উঠে বলল, তোকে তো সেই কবে বলেছিলাম মজুরি দেবক্ষণ সারিয়ে দে, তা কথাটা কানে তুলেছিলি? বলেছিস নাকি? ভুলেই মেরে দিয়েছি। মদ গিলে পড়ে থাকলে কি আর মনে থাকার কথা? দেবক্ষণ সারিয়ে আর দিয়েছিস। নতুন একখানা কিনতে গেলে মেলা টাকার ধাক্কা। আমার যন্ত্রের থলিটা আনিয়ে দে তবে বাড়ি থেকে। পাঁচু অবাক হয়ে বলে, বটে, মতিগতি পাল্টালি নাকি? বাড়ি গেল না নিতাই। বেঞ্চখানা নিজের দোকানে টেনে নিয়ে গিয়ে মন দিয়ে সারাতে বসে গেল। পুরনো কাঠের সঙ্গে নতুন কাঠের রং মিলিয়ে দিল রেঁদা ঘষে। 20টা টাকা এলো ট্যাঁকে। খারাপ লাগলো না। যখন বাড়ি ফিরল তখন বেলা দুপুর। বাড়ি থমথম করছে। তাকে দেখে মা চুপি চুপি কাছে এসে বলল, ওরে ওরে পুলিশ এসেছিল যে। পুলিশ? হ্যাঁ, তোকে থানায় যেতে বলে গেছে, নইলে ধরে নিয়ে যাবে। শুকনো মুখে ঢোক গিলে নিতাই বলে, কিন্তু আমি করেছিটা কি তা বলল? তারা কি অত কথা কয় নাকি? দিমাগও খুব কেমন যেন চোখ পাকিয়ে পাকিয়ে ধমকে ধমকে কথা কয়। ভাত হয়ে গেছে, দুটো খেয়ে রওনা হয়ে যা বাবা, দেরি করিসনি। তোর বড়দাকে বলে রেখেছি সঙ্গে যাবে ক্ষণ। নিতাই ঘাড় নেড়ে মিহনো গলায় বলল, এখন কি আর গলা দিয়ে ভাত নামবে? খেয়ে যা বাবা, কখন ছাড়ে তার তো ঠিক নেই। সারা রাত হয়তো ফাটকেই রেখে দিল। তোর বড়দাও ভয় খাচ্ছে যেতে, জোর করে রাজি করিয়েছি। কি গেছো মেয়ে ছেলের পাল্লাতেই না পড়েছিস বাবা? কোথাকার জল কোথায় গড়াই দেখ। ভাত গলা দিয়ে নামতে চাইছিল না ঠিকই। জোর করে কয়েক গ্রাস খেয়ে উঠে পড়ল নিতাই। আগে তার পাতের ভাত পিউ খেত, এখন কুকুরে খাবে। তা খাক, পুরো ভাত স্বাদ হলো না ভিতরে। রওনা হওয়ার সময় তার বর্দা পরমানন্দের বউ টগর হঠাৎ ভিড়মি খেল। চোখের পাতাটাতে উল্টে গোঁ গোঁ শব্দ। পরমানন্দ কাঁচুমাচু মুখে ঘরের বাইরে এসে বলল, এই অবস্থায় যায় কি করে বল দেখি। নিতাই বুঝল সময় মতো ভিড়মি খাওয়ার জন্য বউ ভারী উপকারী জিনিস। তাই সে বলল, থাক, তোকে যেতে হবে না, ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে কাজ নাই। থানা দূর কম নয়। দুপুর রোদে হাঁটা দিল নিতাই। শীত গ্রীষ্ম টের পাওয়ার মতো মনের অবস্থা নয়। গলা শুকিয়ে কাঠ, হাতে পায়ে যেন জোর বল নাই। কতদিনের জন্য ফাটকে পূর্বে তাও সে জানে না। কিন্তু অপরাধটা যে কি হলো সেটাই বুঝতে পারছে না নিতাই। তবে ভাবছে, খুব ভাবছে। বউ যত সোজা জিনিস ভেবেছিল তত যে নয় এটা বুঝতে পেরে ভারী আশ্চর্য হচ্ছে সে। মাইল 2 হেঁটে যখন থানায় পৌঁছলো তখন তার অবস্থা কহতব্য নয়। সেপাইরা প্রথমে তো ঢুকতেই দিতে চায় না। একবার ফিরে যাওয়ার কথা ভেবেছিল, পালিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা। কিন্তু মুশকিল হলো তার যাওয়ার জায়গাই মোটে নেই। গাঁয়ের বাইরে তার দুনিয়াটা বড়ই ছোট। একটা সেপাই তার নড়া ধরে একটা ঘরে টেনে নিয়ে গিয়ে বলল, এই যে ছোটবাবু,
এই সেই লোক নিতাই দাস। টেবিলের ওপাশ থেকে যে লোকটা মুখ তুলে তাকালো তাকে দেখতে মোটেই পুলিশের মতো নয়। দিব্যি কার্তিক ঠাকুরের মতো ফুটফুটে চেহারা, রং ফর্সা, ছোকরা বয়স, তবে মুখটা গম্ভীর। পিউ তোমার কে হয়? ছোকরা চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো। নিতাই মাথা চুলকে বলল, আগে বউ। বউ? নিতাই থতমত খেয়ে বলল, আগে বিয়ে ঠিক হয়নি বটে, তবে বউ বলেই ভাবতুম। বিয়ে হয়নি কেন? আগে বিয়ের খরচ খরচা আছে। ও, তার মানে লিভিং টুগেদার। তাতে কি রেহাই পাবে ভেবেছ? আগে রেহাই তো চাইনি, সে পালিয়ে গেল, কি করব বলুন? পালিয়েছে নাকি খুন করে লাশ পুকুরে ফেলে দিয়েছ? চোখ কপালে তুলে নিতাই বলল, মায়েরি, মা কালীর দিব্যি ছোটোবাবু না। সুন্দরপানা ছোটোবাবু ভ্রু কুঁচকে বলল, কিন্তু লাশের গলায় যে আঙুলের ছাপ আছে। কথাটা কানে ঢুকতেই কী যে হলো নিতাইয়ের কে জানে। মাথাটা ঘুরে সে উবু হয়ে বসে পড়ল। পিউ জলে ডুবে মরেছে তাহলে? মায়ের দিব্যি, সে তো এতটা ভাবেনি। ঝগড়াঝাঁটি হয়ে থাকে বটে তাদের মধ্যে, কিন্তু তা বলে সে কখনোও চায়নি মেয়েটা মরুক। ওহে, নাটক রাখো, উঠে দাঁড়াও তো দেখি। সেপাই তার পিঠে হাঁটুর একটা গুঁতোও দিল, তবু সহজে উঠতে পারছিল না নিতাই। চোখ দুটো বড় অন্ধকার হয়ে আসছে। ভিড়মি খাবে কি না তা বুঝতে পারছিল না সে। কষ্টে চেয়ারটা ধরে সে দাঁড়ালো। হাত পা থরথর করে কাঁপছে, চোখে জল আসছে। কোন পাষণ্ডের সঙ্গে বেরিয়ে বেঘরে মরল মেয়েটা তাকে জানে। সুন্দরপানা বাবুটি বলল, আবার মায়া কান্না হচ্ছে? খুন করার সময় হাত কাঁপেনি? নিতাইয়ের আর কেন যেন ভয় করছিল না। ভয়ের জায়গায় মন জুড়ে বড্ড একটা কষ্ট। সে মাতাল, অপদার্থ, নিষ্কর্মা ঠিকই, বউয়ের তেমন আলাদা কদরও করেনি, কিন্তু আজ এখন বড্ড মনটা খারাপ হচ্ছে। বড় ব্যাকুল হয়েছে মনটা। আর কান গরম হওয়া একটা রাগও উঠে আসছে তার খিদে পাওয়া পেটের ভিতর থেকে। সহজে রাগ হয় না নিতাইয়ের। মাতাল অবস্থায় বেহেট হয়ে কি করে সেটা সে নিজেই জানে না, কিন্তু পেটে মদ না থাকলে সে ঠান্ডা মানুষ। অপদার্থ বলে নিজেকে চেনে, তাই রাগটাগ তার নেই। কিন্তু আজ কোথা থেকে পাগলা রাগটার কুম্ভকর্ণের ঘুম ভাঙল কে জানে। সে হঠাৎ একটা ঝাঁকার দিয়ে উঠে ফ্যাঁসা গলাতেই গর্জন করে উঠল, কোন সুমন্দি মেরেছে একবার বলুন তো ছোটবাবু। তার ওই ভাঙা গলার গর্জনেই ভারী অবাক হয়ে সুন্দরপানার লোকটা তাকালো। এই, চেঁচাবে না। পিছন থেকে সেপাইটা তার পাছায় ফের একটা হাঁটুর গুঁতো দিয়ে বলল, শালার তেজ দেখো, অ্যাক্টিং হচ্ছে, অ্যাক্টিং। কি হলো নিতাইয়ের কে জানে। ফিরে অন্ধের মতো একটা ঝটকা মারল সেপাইটাকে। প্রস্তুত ছিল না বলেই মানুষ তো, 3 হাত পিছনে ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। সুন্দরপানার লোকটা টেবিল থেকে একটা ভারী কাঠের রুল তুলে ঘচাত করে বসিয়ে দিল তার কোমরে। শুয়োরের বাচ্চা, মস্তানি হচ্ছে। গোলমাল শুনেই বোধহয় একজন ভারী চেহারার লম্বা বয়স্ক পুলিশ ঘরের মধ্যে উঁকি দিয়ে বলল, কি হে গাঙ্গুলি, এই গোলমাল কিসের? সুন্দরপানার ছেলেটা সঙ্গে সঙ্গে গলা নামিয়ে বলল, কিছু নয় স্যার, একটু গরম দেখাচ্ছিল। লকআপে ভরে দাও তাহলে, বড় সাহেব ভিজিটে আসছে, বেশি গোলমালে কাজ নেই। পলিটিক্সের লোক থাকবে সঙ্গে, কিপ এভরিথিং কোয়াইট। এর কেসটা কি? ওই যে পিউ নামের মেয়েটা। ও ও তো পেটি কেস, মিটিয়ে দিলেই হয়। মেটাবো স্যার, একটু শিক্ষা দিচ্ছিলাম। আর গোলমালের দরকার নেই, ঝামেলা মিটিয়ে ফেলো। ঠিক আছে স্যার। বয়স্ক লোকটা চলে যেতেই পিছন থেকে সেপাইটা এসে ক্যাঁত করে একটা লাথি বসালো তার পাছায়। এই শুয়োরের বাচ্চা, খানকির পুত। আর মোটেই ভয় করছে না নিতাইয়ের, একদম না। সেও আচমকা পিছন ফিরে খুব ঠান্ডা মাথায় সেপাইটার দিকে এক পায়ে গেল। তাতে কি হলো কে জানে। সেপাইটা হঠাৎ ঝট করে বেরিয়ে গেল ঘর থেকে। সুন্দরপানা গাঙ্গুলির হাতের উল্টা এখনও আছে। চাপা গলায় বলল, আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু ফের যদি গোলমাল শুনি, বউয়ের ওপর বীরত্ব ফলাস, তাহলে কিন্তু। নিতাই গলা উঁচু করে বলল, বউই নেই তো ওসব কথা ওঠে কেন? যে ওকে মেরেছে আগে তাকে দা দিয়ে কাটি, তারপর ফের থানায় আসব। লোকটা এবার তেমন রাগ করলো না। বাচ্চু বলে কাকে যেন ডাকলো।
লোকটা উঁকি দিতেই বলল, মেয়েটাকে নিয়ে আয়। একটু বাদেই যখন লোকটার পিছু পিছু পিউ এসে ঘরে ঢুকলো, তখন নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না নিতাইয়ের। মতিভ্রমই হবে, একটু চেয়ে থেকে সে হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠে গিয়ে পিউকে জড়িয়ে ধরল। তুই তুই বেঁচে আছিস? গাঙ্গুলি চেঁচিয়ে উঠল, এই এই, এখানে কোনো অশ্লীলতা নয়, যাও বাইরে যাও, পগার পার হও। বৃত্তান্তটা একটু বাদে থানা থেকে নিরাপদ দূরে একটা গাছতলায় বসে খোলসা হচ্ছিল। পালালি কেন? ইচ্ছে হলো তাই। ভালোবাসো না কেন? কে বললো বাসি না? আমি বুঝতে পারি, ছাই বুঝিস। কাজকর্ম করো না, মদ গেল, বাড়ির লোক আমাকে দুচ্ছাই করে, পালাবো না তো কি, আবার পালাবো। কার সঙ্গে পালালি? জমের সঙ্গে। গবাইয়ের নাম দিলি কেন? ভয় দেখানোর জন্যে। থানায় জুটলি এসে কি করে? নিজে এসেছে নাকি? থানার বাইরে একটা গাছতলায় বসে কাঁদছি, সেপাই ধরে নিয়ে গেল। ওই লম্বা চওড়া হোঁতকা লোকটা, খুব গোঁপ আছে, লোকটা কিন্তু ভালো। সব শুনে বলল, দাঁড়া, তোর বরের ভূতটা ছাড়ায়। একটা দীর্ঘশ্বাস ফেলে নিতাই বলে, ভূত আগেই ছেড়েছে রে, এখন বাড়ি চল। বিনা বাক্যে উঠে পড়ল পিউ। তার বোঁচকাটা হাত বাড়িয়ে নিয়ে আগে আগে হাঁটতে লাগলো নিতাই, পিছনে পিউ।